এক অ্যাম্বুলেন্স ড্রাইভার মৃত ব্যক্তির অস্থি নিয়ে যাচ্ছিল। হঠাৎই সে খেয়াল করে সে জঙ্গলের মধ্যে একটা প্রাসাদের মধ্যে চলে এসেছে, কিন্তু কিভাবে সে এখানে এলো সে বুঝে উঠতে পারে না। প্রাসাদের মধ্যে ঢুকতেই তার মনে হয় পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর হয়তো সে মানুষ না। এরপর তার আর কিছু মনে নেই। এই প্রাসাদকে নিয়েই আজকের গল্প। তো চলুন দেখে আসি প্রবাসের দ্য রাজা সাব মুভির রহস্যময় গল্পটা। এক ছেলে ইচ্ছা করে একটা মেয়েকে ধাক্কা মেরে চলে যাচ্ছিল, তাও রাজা সাহেবের চোখের সামনে দিয়ে। রাজা সাহেব উঠে ছেলেটাকে পিটিয়ে বুঝিয়ে দেয় মেয়েদের সম্মান করতে হয়। এলাকার সবার প্রিয় হ্যান্ডসাম ড্যাশিং বয় হচ্ছে রাজু। রাজু তার দাদির সাথে থাকে। দাদি ছাড়া তার এই দুনিয়াতে কেউ নেই। হঠাৎ রাজু দেখে তার দাদি আনমনে কোথাও যেন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রাজুকে দেখেই সে থেমে যায় আর বলে, তোর কাছেই তো যাচ্ছিলাম, কিন্তু কেন যাচ্ছিলাম এটা তো মনে নেই। আসলে রাজুর দাদির অনেক দিন থেকেই ভুলে যাওয়ার এই রোগটা হয়েছে। আসলে আস্তে আস্তে সে সব কিছু ভুলে যাচ্ছে। হঠাৎ করে সে কথা ভুলে যায়, একা একা বিভিন্ন জায়গাতে চলে যায়। রাজু তার দাদিকে দেখাশোনা করার জন্য অনিতা নামের একটা মেয়েকে বাসায় রেখেছে। আসলে অনিতা রাজুকে ভালোবাসতো মনে মনে। রাজুর দাদি সব ভুলে গেলেও সে রাজুর দাদাকে কোনোদিন ভুলতে পারেনি। সব সময় সে তার কথাই বলতো। অনেক দিন আগে সে হারিয়ে যায়। এখনও রাজুর দাদি তার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। একদিন সবাই বাইরে এসে বসেছিল, তখনই পোস্টমাস্টার অর্থাৎ রাজুর বন্ধু এসে বলে যে সে নাকি বিয়ে করতে চলেছে। সে তার হবু বউয়ের ছবিও দেখায়। হঠাৎ রাজু খেয়াল করে এই ছবিতে একটা বৃদ্ধ ব্যক্তিকে দেখা যাচ্ছে। তখন রাজু তার দাদিকে দেখায় আর বলে, দেখো তো এইটা কি দাদা কিনা। দাদির চোখে জল চলে আসে আর সে বলে, হ্যাঁ এটাই তোর দাদা। সে বলে, যা তুই এখনই উনাকে নিয়ে আয় আমার কাছে। পোস্টমাস্টার বলে এই ছবিটা নাকি চার মিনারের কাছে তোলা হয়েছিল। তখন রাজু ফোন দেয় তার এক পাতানো মামার কাছে। রাজু ফোন দিয়ে বলে, মামা দাদাকে তোমার থানার আশেপাশে দেখা গিয়েছে, উনাকে খুঁজে বের করতে হবে। তখন রাজুর মামা বলে, পুলিশের কাজ তো তুই জানিসই, এসআই স্যারকে 5 লাখ টাকা না দিলে সে কিছুই করবে না। তখন রাজু অনিতাকে বলে, ডার্লিং, ও ডার্লিং, আমার এটিএম বুথ, 5 লাখ টাকা দাও না আমাকে, তুমি ছাড়া আমার কে বা আছে। এই বলে রাজু ভুলিয়ে ভালিয়ে অনিতার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে বাসে চড়ে বসে আর হায়দ্রাবাদ চলে আসে। বাস থেকে নেমেই তার দেখা হয় গ্রামের এক চোরের সাথে। আসলে এই চোর এখন অটো চালায়। সেই অটোতে উঠেই রাজু থানার দিকে যাচ্ছিল, হাতে টাকার ব্যাগ। কিন্তু হঠাৎ রাজুর চোখ পড়ে একটা সুন্দরী পরীর দিকে। চোখ পড়তেই সে অটো থেকে নেমে পড়ে আর পরীটার পিছু নিয়ে সে চলে আসে একটা চার্চে, কারণ সেই মেয়েটা ওই চার্চেই ঢুকেছিল। রাজু চার্চে বসে প্রে করার ট্রাই করে। তখনই এক পিচ্চি মেয়ে তার পাশে এসে বসে আর বলে, হিরো তোমার বাসা কোথায়? এর আগে তো তোমাকে দেখিনি, আজ প্রথম নাকি? রাজু তো ভাব নিয়ে বলে, আরে আমি প্রথম হব কেন, এই চার্চে আমি 3 বছর থেকে যাওয়া আসা করছি। পিচ্চি হেসে বলে, এই চার্চ তো মাত্র 1 বছর হয়েছে বানানো। পিচ্চি মেয়ে বলে, সত্যি করে বলো কেন এসেছো এখানে? তখন রাজু অ্যাঞ্জেলের দিকে ইশারা করে বলে, ওকে আমার ভালো লেগেছে, ওর পিছু পিছু এখানে চলে এসেছি। পিচ্চি মেয়েটা অ্যাঞ্জেলকে ডেকে সবার সামনে বলে, এই আঙ্কেল তোমাকে ভালোবাসে। অ্যাঞ্জেল বিষয়টা কোনো মতে সামলে নেয়। আর তখনই পিচ্চিকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। রাজু জিজ্ঞাসা করলে এক নান বলে, ওর হার্টে ছিদ্র আছে, ওকে আমরা প্রতিদিন হাসপাতালে নিয়ে যাই, আর ওর জন্যই আমরা টাকা সংগ্রহ করছিলাম। যদি ওর অপারেশন হয় এই হাসি খুশি মেয়েটা এভাবেই আমাদের মধ্যে অনেক দিন থাকবে। এইটা শুনে রাজুর মনে আঘাত লাগে। তার টাকা থেকে সে 3 লাখ টাকা ডোনেট করে দেয়। একজন নান তার ছবি তুলে রাখে। নাম ঠিকানা জানতে চাইলে রাজু কিছুই বলে না। কিছুক্ষণ পর যখন অ্যাঞ্জেল সেখানে আসে, তখন ওই নানটা বলে, একটা ছেলে 3 লাখ টাকা দিয়ে গেছে, নামও বলেনি, অনেক উদার মনের ছেলেটা। সেই নান ছবি দেখায় অ্যাঞ্জেলকে। ছবি দেখেই অ্যাঞ্জেল প্রেমে পড়ে যায় রাজুর। রাজুর উদারতা, সুন্দর মন, গুড লুকিং চেহারা অ্যাঞ্জেলকে পাগল করে তোলে। এদিকে রাজু এসআইয়ের কাছে তার দাদার ফাইলটা দেয় আর বলে, অনেক বছর আগে তার দাদা ছিলেন এক বড় জমিদার। তাদের বাড়িতে পাহারাদার হিসাবে থাকতো গঙ্গারাজ নামের এক ব্যক্তি। সেই ব্যক্তি কোষাগার থেকে সব সোনা দানা নিয়ে পালিয়ে যায় একদিন। এরপর কনক রাজু অর্থাৎ রাজুর দাদা সেই চোরকে ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর একটা চিঠিতে লিখে যান, সেই চোরকে না ধরা পর্যন্ত সে বাড়ি ফিরবেন না। কিন্তু এত বছর পার হয়ে গিয়েছে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কিছুদিন আগে তাকে চারমিনারের পাশে দেখা গেছে। এই সব কিছু রাজু এসআইকে বলে আর টাকার ব্যাগটা দিয়ে চলে আসে। পরদিন রাজু হাতে একটা ফুল নিয়ে প্রপোজ করতে যায় অ্যাঞ্জেলকে, কিন্তু পাদ্রি তাকে বলে, তুমি আগে কনফেশন রুমে যাও, নিজের মনের কথা ঈশ্বরকে জানাও। রাজু কনফেশন রুমে গিয়ে সব কিছু বলে, আর সেখানে অ্যাঞ্জেলি বসেছিল। কিন্তু ওই দিন কেউ কাউকে চিনতে পারে না।
ওই দিন অ্যাঞ্জেলের সাথে রাজুর দেখা হয় না। পরের দিন থানা থেকে একটা মেয়ে ফোন করে বলে কনক রাজু নামের এক ব্যক্তি 3 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে, আর যেহেতু তুমি তার নাতি, তুমি সেই টাকাটা পরিশোধ করবে। এরই মাঝে রাজুকে এসআইও ফোন দেয় আর বলে আমার সাথে নাটক হচ্ছে, 5 লাখ টাকার কথা হয়েছিল, 2 লাখ টাকা ব্যাগে আছে, আর বাকি টাকা কোথায়? বাকি টাকা যদি 2 ঘন্টার মধ্যে আমি না পাই তাহলে খবর আছে। রাজু তো মহা বিপদে পড়ে যায়। ঠিক তখনই একটা মেয়ে আসে আর বলে তার নাম ভৈরবী। এরপর সে একটা সুটকেস খুলে 1 কোটি টাকা দেখিয়ে বলে আমি তোমার গ্রামে গিয়েছিলাম, শুনলাম তোমার দাদাকে নাকি তুমি খুঁজে পেয়েছো। আসলে তোমার দাদা একসময় আমার দাদাকে অনেক সাহায্য করেছিল, সেই টাকা কখনো ফেরত দেওয়া হয়নি, আজ ফেরত দিতে এসেছে। কিন্তু আমার দাদা বলে দিয়েছে এটা কনক রাজুর হাতেই দিতে হবে। রাজুর মন প্রথমে ভালো হলেও তার দাদার হাতে টাকাটা দিবে এই কথাটা শুনে তার মনটা একটু খারাপ হয়ে যায়। ঠিক তখনই কিছু ছেলে এসে সেই সুটকেস নিয়ে পালিয়ে যায়। রেবেল স্টার রাজু তাদের সামনে চলে যায় আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। 2 হাতে গুন্ডাগুলোকে পিটিয়ে সে বাকিগুলোর পেছনে দৌড়াতে শুরু করে। এরই মাঝে একজন টাকার ব্যাগ উপরে ছুঁড়ে মারে আর ঝুলন্ত মটকার সাথে আটকে যায় সেই ব্যাগটা। রাজা সাহেব এবার বিল্ডিং থেকে সোজা লাফ দেয় আর সেই ব্যাগ নিয়ে নিচে নেমে আসে। টাকাগুলো যখনই সে উদ্ধার করে ভৈরবীকে দেয় তখন ভৈরবী জড়িয়ে ধরে রাজুকে আর বলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এরপর রাজু বলে থ্যাঙ্কস যদি দিতেই চাও তাহলে আমাকে 6 লাখ টাকা দাও। ভৈরবী রাজি হয়ে যায়, কিন্তু এই জড়িয়ে ধরার সিনটা দেখে ফেলে অ্যাঞ্জেল। এদিকে সে অটো ড্রাইভার রাজুকে বোঝায় ভৈরবী তোকে লাইন দিচ্ছে, এটাই সুযোগ, কাজে লাগাই দে। অ্যাঞ্জেলের জন্য বসে থাকিস না, যেহেতু সে নান, সে প্রেম বা ভালোবাসা বা বিয়ে কিছুই করবে না। এইটা শুনে মন ভেঙে যায় রাজুর। রাতের বেলা সে ড্রিঙ্কস করে উদাস হয়ে বসেছিল। ঠিক তখনই ভৈরবীকে দেখে রাজুর ফিলিংস জেগে ওঠে, আর তখনই অ্যাঞ্জেল ভেবে ভৈরবীকে জড়িয়ে ধরে রাজু আর তার কোলেই ঘুমিয়ে পড়ে। পরদিন অনিতা ফোন দিয়ে বলে দাদি নাকি হঠাৎ বাসা থেকে বের হয়ে গেছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে। যাওয়ার আগে সে শুধু এটাই বলেছে সে স্বপ্নে নাকি কনক রাজুকে দেখেছে। এইটা শুনে রাজু আর ভৈরবী দাদিকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ তারা রাস্তার পাশে একটা শাড়ি দেখতে পায়, যেটা রাজুর দাদির শাড়ি ছিল। আসলে দাদিকে কিছু গুন্ডা উঠিয়ে নিয়ে তার হাতের গলার সোনাগুলো জোর করে খুলে নিচ্ছিল। ঠিক তখনই সেখানে ভৈরবী চলে আসে আর লোকগুলোকে মারতে থাকে। রাজা সাহেব বসে বসে দেখছিল আর মুগ্ধ হচ্ছিল। অস্থির একটা মেয়ে ভৈরবী, একের পর এক সব গুন্ডাদের সে মারছে। সবাইকে মেরে ভৈরবী দাদিকে বাঁচায়। এরপর রাজু তার দাদিকে তার বোনের বাসায় পাঠিয়ে দেয়। পরদিন যখন পুলিশ স্টেশনে যাচ্ছিল রাজু টাকা নিয়ে, ঠিক তখনই এক বৃদ্ধ লোককে সে দেখতে পায়। রাজু সেই লোকটাকে ফলো করে ধরে ফেলে। রাজু চিনে ফেলে এটা হচ্ছে গঙ্গারাজ, অর্থাৎ সেই ব্যক্তি যে রাজুর দাদার সম্পত্তি চুরি করে পালিয়েছিল। রাজু গঙ্গারাজকে মারতে থাকে। ঠিক তখনই সেখানে ভৈরবী চলে আসে আর বলে উনাকে মেরো না, উনি আমারই দাদা। তখন গঙ্গারাজ বলে রাজু তুমি যা জানো সব মিথ্যা। এরপর গঙ্গারাজ রাজুর দাদি গঙ্গা দেবীর কথা বলতে শুরু করেন। দেবনগর সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী ছিলেন গঙ্গা দেবী। প্রভাব প্রতিপত্তির সম্পত্তি সবকিছু ছিল। সে বলে আমি গঙ্গারাজ ছিলাম দেবনগরের সেনাপতি। একদিন গঙ্গা দেবী মন্দিরে গরিব দুঃখীদের খাবারের ব্যবস্থা করে। সেখানেই ভিক্ষা করত কনক রাজু। ক্ষুধার্ত কনক রাজু দৌড়ে গিয়ে গঙ্গা দেবীর হাত ধরে তার হাত থেকে খাবার নিতে শুরু করে। তখনই আমরা সবাই মিলে তাকে মেরে রক্তাক্ত করে দেই। ওর কত বড় সাহস গঙ্গা দেবীর শরীরে হাত দিয়েছিল। কিন্তু সেদিন কনকরাজ প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। এরপর কনকরাজও যায় এক তান্ত্রিকের কাছে আর বলে সে একটা মেয়েকে বশে আনতে চায়। বশ করতে পারলে ধন সম্পত্তি সে অনেক কিছু পেয়ে যাবে। সেই তান্ত্রিক কনকরাজুকে কিছু বলে না। তখন পাশে থাকা এক মহিলা বলে তান্ত্রিক তাকেই পথ দেখান যে নিজের অঙ্গ বলি দেন। এইটা শুনে কনকরাজু নিজের হাত কেটে ফেলে আর তান্ত্রিককে বলে আমাকে পথ দেখান গুরুজি। এরপর তান্ত্রিক খুশি হয়ে কনকরাজুর হাত জোড়া লাগিয়ে দেন আর বলেন মাটির গভীরে রক্তপিশাচদের আস্তানার ঠিক উপরে তোমাকে সাধনা করতে হবে, কালো শক্তির সাধনা। একটু ভুল হলেই রক্তপিশাচ তোমাকে খেয়ে ফেলবে। কনকরাজু এতে রাজি হয়। এভাবেই কয়েক মাস কঠোর তপস্যার পর কনকরাজু বিশাল শক্তিশালী হয়ে ফিরে আসে আর সোজা চলে যায় প্রাসাদে। সেখানে এসে সে গঙ্গা দেবীকে নিজ হাতে মন্ত্রপুত একটা ফল খাওয়ায়। এরপর থেকেই গঙ্গা দেবী আস্তে আস্তে কনকরাজুর বশে চলে যায়। দেখতে দেখতে দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর কিছুদিনের মধ্যেই কনকরাজু সম্পদের কোষাগারে ঢুকে সব সোনা দানা টাকা চুরি করতে শুরু করে। সব খালি করে সে আমার হাতে চাবিটা দিয়ে জঙ্গলে যেতে বলে একটা গাছ নিয়ে আসার জন্য। এটা একটা ফাঁদ ছিল। এরই মাঝে সে সবাইকে জানিয়ে দেয়, রটিয়ে দেয় গঙ্গারাজু সব সোনা দানা টাকা পয়সা নিয়ে পালিয়েছে। এরপর সে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যায়। মূলত সব চুরি কনকরাজুই করেছিল। এরপর গঙ্গা দেবীকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়।
এক ছেলেকে সাথে নিয়ে সে চলে যায় সেই শহর থেকে। এরপর মানুষের বাড়িতে কাজ করতে থাকে আর ছেলেটাকে মানুষ করতে থাকে। ছেলে বড় হলে গঙ্গাম্মা বিয়ে দেয়, বউ বাড়ি আনে। এরপর একটা নাতিও হয় তার। এরপরে অ্যাক্সিডেন্টে গঙ্গাম্মার ছেলে আর তার বউ মারা যান, আর সেই গঙ্গা দেবীর নাতি হচ্ছ তুমি। আর তোমার দাদির এই সমস্যা হওয়ার পেছনে আছে তারই স্বামী কানাক রাজু। এই সব কিছু শুনে রাজু তার দাদিকে ফোন দেয়। সারা জীবন রাজু তার দাদির কথায় বিশ্বাস করেনি। দাদি তাকে অনেকবার বলেছে সে এক রাজঘরানার মেয়ে। আদর করে রাজুকে তার দাদি রাজা সাহেব বলে ডাকতো। এবার রাজু প্রতিজ্ঞা করে সে খুঁজে বের করবে তার দাদাকে, সেই চোরকে। কথিত আছে গঙ্গা দেবী চলে যাওয়ার পর দেবনগর সাম্রাজ্য হঠাৎ বিলুপ্ত হয়ে যায়। অনেকেই বিশ্বাস করে রাজপ্রাসাদ এখনও নার্সাপুর নামক জঙ্গলের কোথাও একটা আছে। এবার রাজুর মামা সেই অটো ড্রাইভার আর ভৈরবী সেই জঙ্গলে খুঁজতে শুরু করে সেই প্রাসাদ। খুঁজতে খুঁজতে হঠাৎ সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় তারা পরিত্যক্ত একটা প্রাসাদের সামনে চলে আসে। ভেতরে ঢুকতেই তারা বুঝতে পারে এটাই সেই হারিয়ে যাওয়া দেবনগরের প্রাসাদ। রাজু ঢুকেই দেখে সামনে তার দাদার ছবি লাগানো। ভেতরটা এতটাই সুন্দর দেখে মনে হচ্ছে এখানে এখনও কেউ বসবাস করে। রাজু তো ডাকতে শুরু করে তার দাদাকে। ঠিক তখনই একটা দরজা ভাঙার পর রাজু দেখে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে, যে প্রাসাদে ঢুকেছিল, যাকে আমরা প্রথমে দেখেছিলাম। অনেক ডাকাডাকির পরেও রাজু তার দাদাকে খুঁজে পায় না। সবাই মিলে তখন রাজকোষাগারে যায়। সেখানে গিয়ে সবাই অবাক হয়ে যায়, কারণ সেখানে কোটি কোটি টাকা, সোনা, রূপা, মূর্তি রাখা ছিল। রাজু বলে, এই সব সম্পত্তি আমার দাদির, এগুলো আমি এখান থেকে নিয়ে যাব। ঠিক তখনই সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে, আপনি এটা করেন না, আপনার দাদা এসব সহ্য করবে না। রাজু তো বলে, ওই বুইরাকে আমি মেরেই ফেলবো। আমার দাদির সাথে যে অন্যায় করেছে তার শাস্তি আমি ওকে দিয়েই ছাড়বো। এটা শুনে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে, আপনার দাদা তো মারা গেছে 2 দিন আগে। এক হাসপাতালে উনি মারা যান। এরপর আমি ওনাকে পুড়িয়ে অস্থিটা নিজের কাছে রেখেছিলাম, যেন আত্মীয় স্বজন আসলে তার কাছ থেকে টাকা নিতে পারি। কিন্তু হঠাৎ আমি চোখ খুলে দেখি আমি এই প্রাসাদের মধ্যে। ঠিক এরপরেই একটা দলিল সবার সামনে আসে, আর সেই দলিলে লেখা, আমার সম্পত্তি আমি নিজেই ভোগ করব। এখানে যদি কেউ হাত দেয় সে লাশ হয়ে বাড়ি ফিরবে। কিন্তু কে শুনে কার কথা? রাজু ব্যাগে ভরতে শুরু করে টাকা পয়সা, সোনা দানা। মুহূর্তে সেই অস্থির ছাই পুরো প্রাসাদে ছড়িয়ে পড়ে আর ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেই ভয়ঙ্কর জিনিস সবার উপর হামলা করে দেয়। এবার সবাই জীবন নিয়ে কোনো মতে ঘর থেকে বেরিয়ে আসে। তারা বুঝে যায় এই ধন সম্পদ তারা নিয়ে ফিরতে পারবে না। হঠাৎ তারা খেয়াল করে আশেপাশে কোথাও ভৈরবী নেই। তখন সবাই ভৈরবীকে খুঁজতে শুরু করে। ভৈরবী ভয়ে ঘেমে একটা রুমের মধ্যে বসেছিল। তার হার্টবিট বেড়েই চলেছে। রাজু দায়িত্ব নেয় ভৈরবীর ভয়টা দূর করার। দরজা লাগিয়ে 2 ঘন্টা ধরে সে ভয়টা দূর করে দেয়। যাই হোক, এখন তাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু যখনই তারা গেটের কাছে যাচ্ছিল তখন একটা অদৃশ্য ওয়াল তাদের সামনে চলে আসছিল। সেই ওয়াল তারা পার করতে পারছিল না। প্রাসাদের বেলকনি থেকে দূরে গাছে একটা রশি বাঁধে তারা। প্রথমে সেই অটো ড্রাইভার যায়, কিন্তু কিছু দূর যেতেই পুরো শরীর তার ঝলসে যায়। সবাই বুঝে যায় এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তখনই সবাই দেখে মেন গেট দিয়ে একটা গাড়ি ভেতরে ঢুকছে, আর গাড়ি থেকে নামে অ্যাঞ্জেল। এটা দেখে তো রাজু আকাশে উঠতে শুরু করে। অ্যাঞ্জেলের কাছে গিয়ে বলে, তুমি এইখানে কেন? অ্যাঞ্জেল বলে, আমার টাকা নিয়ে পালিয়েছে যে বুইড়া বেটা, সে হচ্ছে তোমার দাদা। ওই টাকা আমি ফেরত নিতে এসেছি। জলদি আমার ওই টাকাটা দরকার, না হলে বাচ্চাটার অপারেশন হবে না। রাজু বলে, অ্যাঞ্জেল তোমার ড্রেস কোথায়? তুমি না একজন নান? তখন অ্যাঞ্জেল বলে, না, আমি এখন নান হইনি, হতে চেয়েছিলাম, কিন্তু এখন সম্ভবত আর হব না। এবার রাজু তাকায় সেই ড্রাইভারের দিকে, কারণ সেই তো বলেছিল অ্যাঞ্জেল একজন নান, আর নানেরা নাকি বিয়ে শাদী করে না, প্রেম করে না। তখন রাজু অ্যাঞ্জেলকে বলতে চায় যে আমি তো তোমাকে মনে মনে একটু একটু ভালোবাসি। বলতে যাবে, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করেছিল ভৈরবী। রাজু কিছু বলতে পারে না। এরপরে অ্যাঞ্জেল ঢুকে পড়ে প্রাসাদে আর বলতে থাকে, আমার টাকা কোথায়? আমার টাকা এখনই লাগবে। অ্যাঞ্জেলের সাথে আরও একজন ছিল। 2 জনে মিলে তারা রাজকোষাগারে ঢুকে। সেখানে টাকা দেখে তো দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। সোনা দানা টাকা তারা ব্যাগে ভরতে থাকে। ঠিক তখনই দাদাজির ভয়ানক আত্মা সেখানে চলে আসে আর দুজনকে মেরে ফেলার চেষ্টা করে। 2 জন তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে। এইবার তারা বুঝে যায় কেন সবাই তাদেরকে নিষেধ করছিল সেই রুমে যাওয়ার জন্য। অ্যাঞ্জেল ভয়ে ঘেমে হাঁপিয়ে গেছে। রাজুর মন চাইছিল অ্যাঞ্জেলকে একটু শান্ত করতে, যেমনটা সে ভৈরবীর সাথে করেছিল, কিন্তু ভৈরবী তার পাশেই ছিল তো, তাই রাজু নিজেকে একটু কন্ট্রোল করে নেয়। কিছুক্ষণ পর সুযোগ বুঝে সে অ্যাঞ্জেলের কাছে যায় আর বলে, আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। রাজু বলে, আমি তোমাকে ভালোবাসি। অ্যাঞ্জেলও বলে, আমিও তো তোমাকে ভালোবাসি,
তখন পাশে থাকা ড্রাইভার বলে, আসলে আমিই বলেছিলাম যে তুমি একজন নান, হয়তো বিয়ে শাদী করবা না, ভালোবাসা তোমার নিষেধ। এই জন্যই রাজু তোমার থেকে সরে গিয়ে ভৈরবের দিকে ঝুঁকে পড়েছিল। তো এবার সবাই মিলে তারা ভাবতে থাকে যে কি করা যায়, এখান থেকে বেরোনোর জন্য তারা কি করতে পারে। তখনই অ্যাঞ্জেল বলে, আমি একজন সাইকোলজিস্টকে চিনি যিনি আত্মা, ভূত, প্রেত এই সব জিনিসকে তাড়াতে পারেন। তো সেই ব্যক্তিকে ফোন দিয়ে নিয়ে আসা হয়, নাম পদ্মভূষণ। তিনি এসেই বুঝে যান বাড়িতে কোনো সমস্যা আছে, আর সবচেয়ে বড় বিষয় এই বাড়ির সব কিছু এমন জিনিস দিয়ে তৈরি যেটা মানুষকে হিপনোটাইজ করতে পারে সহজেই। পদ্মভূষণ এসে বলে এই বাড়িতে যে ছিল সে সাইকোলজি নিয়ে অনেক কিছু জানতো, সে মানুষকে সহজেই হিপনোটাইজ করতে পারত। এখন হিপনোটাইজ করে সে তোমাদের মনকে পরিচালনা করছে, সে যা দেখাতে চাইছে তোমরা তাই দেখছো। আসলে মৃত আত্মাদের শক্তি দুর্বল হয়, কিন্তু তোমার দাদার আত্মা অনেক বুদ্ধিমান, এজন্য সে তোমাদের মনের মধ্যে ঢুকে খেলছে। হঠাৎ একটা রুমে ঢুকে পড়ে পদ্মভূষণ। সেইখানেই সামনে আসে রাজুর দাদা। উনি এসে বলতে থাকে যে তুমি তোমার নাতনিকে নিয়ে গাড়ি চালাচ্ছিলে, হঠাৎ করে ট্রাক এসে তোমাকে চাপা দিয়ে চলে গেল। কিন্তু পদ্মভূষণ এত সহজে হিপনোটাইজ হওয়ার মানুষ না। সে বলে, কই, কোনো গাড়ি তো নেই। এবার আবারও রাজুর দাদা তাকে কল্পনার জগতে নিয়ে আটকে ফেলতে চায়। এবার সে সফলও হয়। কানেক রাজু বলে, তুমি একটা গাড়িতে করে তোমার নাতনিকে নিয়ে যাচ্ছিলে, সেই গাড়ি একটা পাহাড়ের কোনায় এসে আটকে যায়, আর সেই গাড়ি থেকে নিচে পড়ে যায় তোমার নাতনি, তুমি তাকে বাঁচাতে পারোনি। এটা বলার সাথে সাথে পদ্মভূষণ চিৎকার করে ওঠে। কল্পনার জগতে এই সব ঘটনা দেখতে থাকে সে, যেগুলো তার কাছে একদম সত্যি মনে হচ্ছিল। এবার সে রুম থেকে বেরিয়ে আসে আর সবাইকে বলে এই বাড়িতে যে আত্মা আছে সে মনের মধ্যে ভয় প্রবেশ করিয়ে দেয়, হিপনোটাইজ করে বিভিন্ন ঘটনা কল্পনা করতে বাধ্য করে। এমনকি সে আমাকেও ফাঁসিয়েছে, তাকে আমি আটকাতে পারিনি এত বছরের অভিজ্ঞতা থাকার পরেও। তাকে আটকানোর একটাই উপায়, নিজের মনকে শক্ত করতে হবে আর নিজের থেকে একটা ঘটনা কল্পনা করে নিতে হবে যেটা অনেক শক্তিশালী হবে। এই কথাগুলো বলতেই রাজুর দাদা পদ্মভূষণকে উঠিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়। পদ্মভূষণ তো চলে গেল। এবার তারা আবারও ভাবতে শুরু করে যে কি করে তারা এখান থেকে বের হবে। এবার হঠাৎ তারা দেখে গেটের বাইরে অনিতা দাঁড়িয়ে আছে। অনিতা এসে বলে, রাজু, তুমি আমাকে ছাড়া এতদিন কিভাবে বাইরে আছো? তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল, তাই খুঁজতে খুঁজতে চলে এসেছি। একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন হয়ে যায়। রাজু ভালো বিপদেই পড়ে যায়। কাকে রেখে কাকে সময় দেবে সে বুঝে পায় না। আর এদিকে এই বাড়ি থেকে তো বেরো হতে হবে। ঠিক তখনই গঙ্গারাজুর ফোন আসে আর গঙ্গারাজু বলে, রাজু, তাড়াতাড়ি ফিরে এসো, তোমার দাদি হঠাৎ স্ট্রোক করেছে, সে এখন হসপিটালে ভর্তি। এইটা শুনে রাজু গাড়ি নিয়ে বের হয়ে যায় আর সোজা হসপিটালে চলে আসে। ঠিক একটু পরেই রাজুর মনে হয় এতদিন তারা বাড়ি থেকে বের হতে পারেনি, আজ তাহলে সে কিভাবে বের হয়ে গেল। রাজু ভাবতে থাকে, তার মনে হয় সে শুধু কল্পনায় প্রাসাদ থেকে বের হয়েছে, আসলে সে এখনো প্রাসাদেই আছে। রাজুর দাদা বলে, তোরা এখান থেকে কোনোদিন বের হতে পারবি না, আমি তোদের প্রত্যেকটার বলি দেব, আর আমার এই আত্মা একটা প্রেগনেন্ট মহিলার গর্ভে স্থানান্তর করব। এরপর জন্মের 6 বছর পর আমি আবার ফেরত আসবো এই প্রাসাদে। এরপর সব সম্পদ, সব কিছু আমি আবার ভোগ করতে শুরু করব। এবার রাজু বুঝতে পারে এই প্রাসাদ আর এই সম্পদের মধ্যে আটকে আছে তার দাদার আত্মা। রাজু সব টাকা পয়সা বাইরে নিয়ে আসে আর একটা মশাল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে জ্বলতে শুরু করে টাকাগুলো। ঠিক তখনই রাজুর দাদা এসে বলে, রাজু, কি করছো? নিজের হাতে তোমার জীবিত দাদিকে আগুনে পুড়িয়ে ফেলছো। এইটা বলার সাথে সাথে রাজু খেয়াল করে যে হাসপাতালে সে, আর তার হাতে মশাল, আর সে দাদির পায়ে আগুন লাগিয়ে দিচ্ছে। সাথে সাথে রাজু আগুনগুলো নেভাতে শুরু করে আর কান্না করতে থাকে আর বলে, দাদি, আমাকে ক্ষমা করে দাও। কনকরাজ রাজুর মনকে হিপনোটাইজ করে ফেলেছে। রাজু টাকাকে জড়িয়ে ধরে বলছে, দাদি, আমাকে ক্ষমা করে দাও। কিছুক্ষণ পর রাজু বুঝতে পারে এইটা শুধু তার মনের ভুল। এবার সে সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের মনে কল্পনা করতে থাকে তার দাদি ছিল দেবনগর সাম্রাজ্যের রানী। দাদির সাথে মিলে সে কনকরাজুর বিরুদ্ধে লড়াই করছে। এই সব কিছু সে মনের মধ্যে কল্পনা করতে শুরু করে। আর এবার রাজু সত্যি সত্যি টাকা পয়সা, সোনা দানা সব কিছুতে আগুন লাগিয়ে দেয়। রাজুর দাদা হিপনোটাইজ করে একটা কুমির রাজুর মুখোমুখি করে দেয়, কিন্তু রাজু এখন বুঝে গেছে এইসব সব মায়া। সেই কুমিরটাকে মেরে ফেলে। এরপর কনকরাজু বালুর দানব দিয়ে রাজুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। রাজুর মনের শক্তি, কল্পনার শক্তি এতটাই বৃদ্ধি পেয়ে গেছে যে সে সব কিছু ধ্বংস করে ফেলছে। এবার কনকরাজু নিজের শক্তি ব্যবহার করে সে একটা বিশাল দানবে পরিণত হয়, কিন্তু রাজু এখন নিজের শক্তির উপর কন্ট্রোল এনে ফেলেছে। সে এখন অনেক শক্তিশালী। সেও দানবটাকেও মেরে ফেলে আর পুরো প্রাসাদকে আগুনে জ্বালিয়ে দেয়। এরপর আগুনে পুড়ে যাওয়া বাড়ি আর টাকা কলসিতে ভরে নিয়ে যায় রাজু, আর সেটাকেই বিসর্জন দিয়ে দেয়। কনকরাজুর হাত থেকে সবাই তারা মুক্ত হয়। দাদিও এখন সুস্থ। কনকরাজুর শেষকৃত্য অনুষ্ঠানে দাদি ছবি দেখে চিনতে পারে না যে ওইটা তার স্বামী ছিল।
সে ভুলে গেছে তার স্বামী দেখতে কেমন। আসলে মৃত্যুর পর আর আত্মা বিলীন হয়ে যাওয়ার পর কানাক রাজুর সেই মায়া, সেই বশ রাজুর দাদির উপর থেকে চলে যায়। এই কারণে সে ভুলে গেছে তার স্বামীর চেহারা কেমন ছিল। এরপর সবাই মিলে বাড়িতে ফিরে আসে। 3 গার্লফ্রেন্ড এবার খুঁজতে শুরু করে রাজু কোথায়। এদিকে রাজু লুকিয়ে থাকে আর ভাবতে থাকে সে কার কাছে যাবে। এভাবেই সে হাঁটাহাঁটি করছিল। ঠিক তখনই রাজু তার সামনে এক জোকারকে দেখতে পায়। সেই জোকারটা দেখতে একদম রাজুর মতো। এখানেই সিনেমার গল্পের সমাপ্তি ঘটে। জানাবেন কেমন লেগেছে আপনাদের। সত্যি বলতে গল্পটা শুনতে যেমনটা বোরিং, মুভি তার চেয়েও বেশি বোরিং।